বাংলা সাহিত্যের কিছু রহস্যজনক রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে আজকে আমাদের এই প্রথম নিবেদন। এই গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। প্রতি শুক্রবার এই সাসপেন্স ফ্রাইডে চ্যানেলে সন্ধ্যে 6টার সময় এক একটি রহস্যজনক ভূতের গল্প পরিবেশিত হবে আপনাদের জন্য। তাই সাবস্ক্রাইব করে নজর রাখুন, আর ভালো লাগলে লাইক করুন এবং নিজের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন। শুরু হচ্ছে আজকের গল্প, এ কোন আগন্তুক। গল্প পাঠে আমি অরিন্দম। সাসপেন্স ফ্রাইডে। সন্ধ্যে থেকে বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, ঘন ঘন মেঘ ডাকছে এবং ঝড়ের আওয়াজ যেন শঁ শঁ করে কানে এসে বাজছে। এই বৃষ্টি যে হঠাৎ করে থামবে এমন আশা কিন্তু কম। ঘরের মধ্যে আমরা তিনজন বন্ধু মিলে গল্প করছিলাম, সমীর, পলাশ আর আমি। পরীক্ষা শেষ হয়ে গেছে, আমাদের হাতে কোনো কাজ নেই তখন, তাই সবসময় আড্ডা দিয়ে আমরা ক্লান্ত। এই বর্ষার সময় ঘরের মধ্যে আমরা তিনজনে মিলে একটি খবরের কাগজের ওপরে মুড়ি, চানাচুর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মুড়ি মাখছিলাম এবং মুড়ি চিবোতে চিবোতে আমাদের মধ্যে শুরু হলো গল্প। যার প্রথম গল্পটি শুরু হলো ক্রিকেট সংক্রান্ত, পরেরটি হলো ফুটবল, তারপরে শুরু হলো সিনেমার গল্প, আর এই বর্ষামুখর রাতে সব থেকে শেষে যে গল্পটি শুরু হলো তা হলো ভূতের গল্প। সমীর বলল, ভূত তো অবশ্যই আছে, পৃথিবীর বড় বড় লোক এই ভূতের অস্তিত্ব স্বীকার করে নিয়েছে। পাশ থেকে পলাশ এক অদ্ভুত ভঙ্গিমায় বলে উঠল, আছে বই কি, তোদের মতো নিষ্ক্রিয় মানুষদের মগজেই ভূত আছে। ভূতের জন্মস্থান জানিস না, ভয়ের এলাকায়। দুজনের এই ঝগড়াঝাটির মধ্যে আমি পড়লাম বিপদে। খুব যে আমি সাহসী সেরকম অপবাদ খুব একটা কেউ দেবে না। ভূত অবশ্য দেখিনি, কিন্তু ভূত নেই এই কথাও জোর গলায় বলতে পারবো না। কাজেই কোনো পক্ষকে সমর্থন না করে বললাম, কি জানি ভাই, বলতে পারবো না। ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করছি যে ভূতের কথা ভাববার সময় পাইনি। সমীর হাত গুটিয়ে টান হয়ে চেয়ারে বসলো, বলল, তোদের একটা ভূতের গল্প বলি শোন। আমাদের একটা রাঁচিতে বাড়ি আছে জানিস তো, আমি সেখানে অনেক দিন ছিলাম। পলাশ এমন সময় সুযোগ না ছেড়েই সঙ্গে সঙ্গে বলে উঠল, তুই যে রাঁচি ফেরত সেটা তোর হালচাল দেখলেই মালুম হয়। সমীর গেল খেপে। আমি বহু কষ্টে দুজনকে থামালাম। সমীরকে বললাম, নাও এবার তোমার গল্প শুরু করো। সমীর তখনও পলাশের উপরে রেগে আছে, তাও নিজেকে সংশোধন করে বললাম, নাও হে, গল্প নয় সত্যি ঘটনা বলো তো। সমীর তখন গল্প শুরু করলো, আমাদের রাঁচির বাড়িতে ভূতের খুব উপদ্রব আছে। আমরা খেতে বসেছি, হঠাৎ ভাতের উপর মাটির গুঁড়ো এসে পড়ল। ডালের বাটি নিজে থেকেই কাত হয়ে গেল। হাত বাড়াতে দুধের বাটি সরে যেতে লাগলো। অন্য সময় এমন কিছু হয় না, সবই স্বাভাবিক থাকে। যত গোলমাল হয় শুধু খাবার সময়ই হয়। আমার ঠাকুরদা তখন বেঁচে আছে, তিনি বললেন, এ নিশ্চয়ই অতৃপ্ত আত্মার ব্যাপার, গলায় পিণ্ড দিলেই সব ঠিক হয়ে যাবে। পলাশ তখন বলছে, ঠাকুরদার কথা শুনে স্থির হলো, আমার এক কাকা রেলে চাকরি করতেন, তাকেই বলা হলো পিণ্ড দিতে আসতে, কিন্তু গয়াতে পিণ্ড দিতে গিয়ে আর এক বিপত্তির সম্মুখীন হই আমরা। এই কথা বলতে বলতে হঠাৎ করে সমীর থেমে গেল। বাইরে থেকে শোনা যায় দরজার বাইরে একটি গোঙানি শব্দ ভেসে আসছে, কিন্তু একটানা থামবার কোনো লক্ষণই নেই। এই গোঙানির মধ্যে তো গল্প বলা অসম্ভব, তাই আমরা তিনজনেই বাইরে এসে দাঁড়ালাম। দরজা খুলে বাইরে এসে দেখি একটি লোক বারান্দার একটি কোণায় কাক ভেজা স্নান করে দাঁড়িয়ে আছে। মানুষ না বললেই চলে, কঙ্কাল বলাটাই ঠিক। প্রত্যেকটি হাড় গোনা যায় মানুষটির। মাথা ন্যাড়া, পরনে জরাজীর্ণ ফুল প্যান্ট, কিন্তু হাঁটু অবধি গোটানো। লোকটা ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে, আর দাঁতের ফাঁক দিয়েই এই গোঙানির শব্দটি ভেসে আসছে। এই দৃশ্য দেখে সকলেরই দয়া হয়। আমি বললাম, এই
তুমি ভেতরে এসো, এই বৃষ্টিতে ভিজলে নিউমোনিয়া হয়ে যাবে তো। লোকটা কিছুক্ষণ একদৃষ্টে আমাদের দিকে দেখলো, আমার কথাগুলো যেন বুঝতেই পারলো না। এবার সমীর চেঁচিয়ে বলে উঠল, শুনতে পাচ্ছ না? উঠে ঘরের মধ্যে আসতে বলা হচ্ছে। সমীরের কথা শুনে লোকটা আস্তে আস্তে দেওয়াল ধরে দাঁড়ালো, কিছুক্ষণ দম নিল, তারপর আমাদের পেছন পেছন ঘরের মধ্যে এলো। পলাশ লোকটিকে ঘরের একটি কোণ দেখিয়ে দিয়ে বলল, বসো ওই কোণে গিয়ে। লোকটা একটু সংকোচবোধ করতে করতে দুটো হাঁটুর উপর মুখ রেখে বসলো। আমি ভেতরে গিয়ে একটি পুরনো শার্ট এনে লোকটার দিকে ছুঁড়ে দিলাম। লোকটা কৃতজ্ঞতা ভরা চোখে আমার দিকে দেখলো, তারপর শার্টটা গায়েও দিয়ে নিল। এবার আমি সমীরের দিকে তাকিয়ে বললাম, এবার নাও হে, তোমার গয়ার পিণ্ডদানের কাহিনী বলো। সমীর ভুরু কুচকিয়ে বলল, আমার পিণ্ডদানের কাহিনী? অপ্রস্তুত হয়ে বললাম, আহা তোমার নয়, তোমার ভূতের পিণ্ডদানের কথা বলছি। পাশ থেকে পলাশ সমীরকে ফোড়ন কেটে বলল, ওই একই হলো, ভূত আর সমীরের মধ্যে তফাৎ নাই। ভূত হচ্ছে গাঁজা আর সমীর হচ্ছে গাঁজার আড়তদার। ঠিক এই সময় আমাদের তিনজনকে অবাক করে লোকটি একটি কথা বলল। কি বললো বাবু ভূত গাঁজা? পলাশ এবার লোকটির দিকে ফিরল। পলাশ বলল, তুমিও ভূতের গল্প জানো নাকি হে? লোকটা দুটো হাত রগড়াতে রগড়াতে বলল, গল্প নয় বাবুরা, নিজের চোখে ভূত দেখেছি। সে কি হে, বলো শুনি। তিনজনই লোকটার দিকে এগিয়ে বসলাম। লোকটা দুই হাত দিয়ে নিজের শরীর ঘষে নিল, মনে হয় শরীরটা একটু গরম করার চেষ্টা করছিল। তারপর বলতে লাগলো, এক সময় আমি ট্রেনের কামরায় প্লাস্টিকের চিরুনি ফেরি করে বেড়াতাম। সকাল 7টায় বের হতাম, দুপুরবেলা রাস্তার ধারে কিছু একটা খেয়ে নিতাম, তারপর আবার রাত 10টা 10:30 অবধি চিরুনি বিক্রি করার চেষ্টা করতাম। রাত্রিবেলা কোনো না কোনো স্টেশনের প্ল্যাটফর্মের এক কোণে শুয়ে কাটিয়ে দিতাম। একদিন হয়েছে কি, ঠিক এমনই বর্ষার একটি রাত। ট্রেনে যাত্রীর সংখ্যা তখন কম, যারা আছে তাদের চিরুনি কেনার দিকে কোনো দৃষ্টি নেই। কোনো রকমে বাড়ি পৌঁছাতে পারলেই বাঁচে। আমিও কোণের একটি বেঞ্চে শুয়ে ঢলতে ঢলতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। যখন ঘুম ভাঙলো মনে হলো অনেক রাত, কিন্তু ততক্ষণে বৃষ্টি থেমেছে। জানলা দিয়ে ম্লান জ্যোৎস্না গাড়ির মধ্যে এসে পড়েছে। জানলা দিয়ে উঁকি মেরেই বুঝতে পারলাম ট্রেনটি কারশেডের মধ্যে রয়েছে। ভালোই হলো। বেঞ্চের উপর পা তুলে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মনে হলো কোথাও যেন খুটখাট আওয়াজ হচ্ছে। একবার ভাবলাম ইঁদুর বোধ হয়, কিন্তু তারপরেই ভাবলাম ইঁদুর মালগাড়িতে আসবে কি করে। এদিক ওদিক চোখ ঘোরাতেই দেখতে পেলাম বাথরুমের হাতলটা নড়ছে। কে যেন খোলবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তাই একটু ভয় হলো চোর ডাকাত নয় তো। তারপরে আবার মনে হলো চোর ডাকাত হোক বা যেই হোক, তাতে আমার কি? আমার তো সম্বল 2 টাকার চিরুনি আর পকেটে 1.5 টাকা। তাই চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। হঠাৎ মুখের উপরে গরম নিঃশ্বাস পড়তেই চমকে উঠে চোখ খুলে আটকে উঠলাম। সামনে একটি লোক দাঁড়িয়ে আছে। লোকই বা বলি কি করে? মুন্ডু নিজের হাতে ধরা, দুটো চোখ বিভৎসভাবে বেরিয়ে আছে, দাঁতের ফাঁক দিয়ে জিভটা ঝুলছে। সেই জিভের ওপর দিয়ে টপ টপ করে পড়ছে রক্তের ফোঁটা। আমি চিৎকার করতে মুন্ডুটা জিভটাকে ভেতরে টেনে নিয়ে চাপা গলায় বলল, চুপ, ভয়ের কিছু নেই। আমি তোর মতন ট্রেনের লজেন্স হজমগলি ফেরি করে বেড়াতাম, নিজে গান বেঁধে সুরে সুরে গান করতাম। গানের গলা ছিল বলে বাবুরা খুশি হয়ে গান শুনত, তারপর আমাকে টাকাও দিত। সেই জন্য অন্য ফেরিওয়ালাগুলো আমায় খুব হিংসা করত, বিশেষ করে তারাক। সে আমার সঙ্গেই থাকতো, আমার মতোই গাইবার চেষ্টা করতো, কিন্তু পারতো না। এক সন্ধ্যায় টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আমি গাড়ির পাদানিতে দাঁড়িয়ে আছি। ট্রেনের গতি একটু কমতেই পাশের কামরায় উঠবো বলে ভেবেছি। তারক ঠিক তখনই আমার পেছনে। হঠাৎ সে সজোরে আমাকে এক ধাক্কা মারে।
ট্রেনের লাইন দিয়ে দার্জিলিং মেল আসছিল নক্ষত্র বেগে। ট্রেনের গতিবিধি আমার নখদর্পণে, সঙ্গে সঙ্গে আমি ছিটকে একবার লাইনের উপর গিয়ে পড়ি। তারপরে দার্জিলিং মেলের চাকা আমার ওপর দিয়ে চলে যায়। তারপরে আর লোকটির কথা শোনা গেল না। চোখ ধাঁধানো বিদ্যুতের আলো এবং কোথাও যেন জোরে একটি বাজ পড়ল। জানলার কাঁচ ঝনঝন করে উঠল। এবার পলাশ বলে উঠল, খুব তো ভূতের গল্প ফেঁদেছ হে। কিন্তু পলাশের কথার কোনো উত্তর এলো না। আমি তাড়াতাড়ি করে সুইচ টিপলাম, আলোয় ঘর ভরে গেল। কি আশ্চর্য! বাড়ির কোণ খালি, লোকটা ঘরের যে কোণে বসেছিল সেখানে লোকটি নেই। অথচ লোকটা ঘরে ঢোকার পরে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। দরজা তো এখনো সেভাবেই বন্ধ আছে। বাইরে তখনই একটি মোটর বাইকের শব্দ পেলাম। অনেকগুলো লোক একসঙ্গে চিৎকার করে উঠেছে। দরজা খুলেই আমরা সঙ্গে সঙ্গে বাইরে এলাম। ততক্ষণে বৃষ্টি কমে গেছে। একটা অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে আছে। ততক্ষণে গোটা চারেক পুলিশও এসে ওখানে দাঁড়িয়েছে। জিজ্ঞাসা করলাম, কি হলো? ইন্সপেক্টর বলল, আপনাদের পাশের বাড়ি থেকে থানায় ফোন করেছিল, এখানে একটি মরা পড়ে আছে বলে। আমি চমকে উঠে বলি, মরা? আমরা উঁকি দিয়ে ওদিকে তাকাতেই চমকে উঠলাম। সেই লোকটা পড়ে আছে চিত হয়ে, দুটো হাত বুকের উপরে জড়ো করা, আর চোখ দুটো বিস্ফারিত। কখন মারা গেল? পুলিশ বলল, তবে ঘন্টা দুয়েক তো হবেই, একেবারে কাঠ হয়ে গেছে। আর কিছু বলতে গিয়ে নিজেকে একটু সামলে নিলাম, কারণ আমাদের কথা কেউ বিশ্বাস করবে না। লোকটার পরনে আমার দেওয়া সেই পুরনো শার্ট, যেটা তাকে আধ ঘন্টা আগে আমি দিয়েছিলাম। সমীর এবং পলাশের দিকে তাকাতেই বুঝতে পারলাম ওরাও এটা লক্ষ্য করেছে। কিন্তু ততক্ষণে সবার চোখে মুখে এক আতঙ্কের ছাপ। যে লোকটি এতক্ষণ ধরে আমাদের একটি গল্প শোনালো, সেই লোকটি নাকি ঘন্টা দুয়েক আগে মারা গেছে।